ঠিক আছে, সবাই বসো। তোমরা প্রত্যেকে ভালো তো? শুভ নববর্ষের শুভেচ্ছা। প্রত্যেকে ভালো আছো সেই আশা রেখে আমরা আজকে ক্লাসরুমে ঢুকে যাচ্ছি। তোমরা প্রত্যেকেই জানো যে ভারতবর্ষ তথা গোটা বিশ্ব আজকে একটা ভয়ানক অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। সেটা কি? করোনা ভাইরাস। গোটা বিশ্বে ত্রাস সৃষ্টি হয়েছে, আমাদের পশ্চিমবাংলা সেই ত্রাস সৃষ্টি হয়েছে। আমরা আজকে যারা শিক্ষক ছাত্র তারা সবাই গৃহবন্দী, যার ফলে তোমরা যারা ছাত্র আছো ছাত্রী আছো তারা সবাই পড়াশোনা থেকে ডিটাচ হয়ে আছো। তোমাদের মনের মধ্যে অনেক ধরনের প্রশ্ন উকি ঝুঁকি দিচ্ছে। তোমরা আগামী দিনে যারা আরও ভালো ভালো রেজাল্ট করতে চাও তাদের বিভিন্ন রকম সমস্যা হচ্ছে। সেই সমস্যার কথা মাথায় রেখেই আমাদের বুনিয়াদপুর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান অখিলচন্দ্র বর্মন এবং গঙ্গারামপুর মহকুমা শাসক তাদের উদ্যোগে একটা ক্লাসরুমের ব্যবস্থা হয়েছে, যে ছাত্রছাত্রীরা বাড়িতে বসে আমাদের এলাকার অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের দ্বারা তারা পড়াশোনা করবে। তোমরা প্রত্যেকেই খাতা এবং কলম নিয়ে রেডি থাকো। আমরা বিভিন্ন বিষয়ে যারা শিক্ষক শিক্ষিকা আছি আমরা সাধ্যমতো চেষ্টা করছি তোমাদেরকে মোটামুটি কিছুটা শিক্ষাদান করার, যাতে আগামী দিনে তোমাদের কিছুটা লাভ হয়। কারণ আমরা ঘরে বসে থাকলে আমাদের মস্তিষ্কে আস্তে আস্তে কী হয়, মস্তিষ্কটা এক ধরনের কর্মক্ষমতা হারিয়ে ফেলবে। সেটাকে সচল রাখার জন্য আজকের এই ব্যবস্থার জন্য আমরা শিক্ষক শিক্ষিকার পক্ষ থেকে পৌরসভার উদ্যোগকে স্বাগত জানাই। আমি এখন আমার বিষয়ে ঢুকে যাচ্ছি। তোমাদের প্রত্যেকে আবার বলছি যে সেই রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা তোমরা পড়েছো, যে আজ থেকে অনেকদিন আগে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন তার খনিকা কাব্যগ্রন্থে আষাঢ় নামক কবিতায়। কি বলেছিলেন? যে নীল নবঘনে আষাঢ় গগনে তিল ঠাড়াই নাহিরে ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে। আজকের দিনের কথাটি খুবই প্রাসঙ্গিক। তোমরাও প্রত্যেকে এবং তোমাদের বাড়ির সবাই যারা আছে প্রত্যেককে ঘরের বাইরে যেতে নিষেধ করবে। আমরা প্রত্যেকে সেফ থাকবো, কারণ এই করোনা ভাইরাসের মোকাবেলা আমাদেরই করতে হবে। যাই হোক, আমরা ক্লাসরুমে ঢুকে যাচ্ছি। আমাদের আজকের বিষয়, আমি ভগীরথ সরকার, তোমরা অনেকেই চেনো। তোমাদের পার্শ্ববর্তী এলাকার বদলপুর হাই স্কুলের বাংলা শিক্ষক। আমার বিষয় ক্লাস 10-এর জ্ঞানচক্ষু আশাপূর্ণা দেবী। তোমরা জানো এবং তোমাদের জানতেই হবে, যখন কোনো গদ্য, কোনো পদ্য, কোনো প্রবন্ধ, কোনো নাটক তোমরা পড়বে, সেক্ষেত্রে তোমাদের অবশ্যই সেই প্রবন্ধ, সেই গল্প, কবিতা যারা বা যারা লিখেছেন তাদের বায়োগ্রাফি জানা। আমাদের আজকের যে বিষয়বস্তু জ্ঞানচক্ষু, একটি ছোট গল্প। সেই গল্পের লেখিকা প্রখ্যাত স্বনামধন্য লেখিকা আশাপূর্ণা দেবী। তার জন্ম কলকাতার একটা গোড়া পরিবারে 1909 সালে। সেই আশাপূর্ণা দেবী আমরা যারা প্রথাগত শিক্ষায় শিক্ষিত, স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে গিয়ে শিক্ষা লাভ করেছি, তিনি কিন্তু সেই প্রথাগত শিক্ষায় শিক্ষিত হননি। যেহেতু আগে বললাম যে গোড়া পরিবারে জন্ম, সেহেতু তাকে বিদ্যালয়ে গিয়ে পড়াশোনা করার সুযোগ দেওয়া হয়নি। তা সত্ত্বেও তার অদম্য জেদ, অদম্য মনোবল, সেটা নিয়ে তার দাদাদের কাছ থেকে তিনি শুনে শুনে শিক্ষা লাভ করেছিলেন এবং মাত্র অল্প বছর বয়সে 14 বছর বয়সে তিনি তার যে লেখা সেটা বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়। তার বিখ্যাত কিছু কিছু গল্প গ্রন্থ, উপন্যাস আমরা দেখতে পাই। তার চিরজীব নামে একটা গ্রন্থ ছিল, প্রথম প্রতিশ্রুতি, সুবর্ণলতা এবং গোকুল কথা। এগুলোর জন্য তিনি পরবর্তীতে খ্যাতি লাভ করেন এবং বিভিন্ন জায়গা থেকে তিনি জ্ঞানপীঠ, আরও রবীন্দ্র পুরস্কার এবং বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট পেয়েছেন। সেই লেখিকার মৃত্যু হয়েছে 1995 সালে। তাহলে এরকম একজন বিখ্যাত লেখিকা, যার জ্ঞানচক্ষু গল্পটি আমরা আজকে পাঠ করে শোনাবো এবং আমরা চেষ্টা করবো প্রত্যেকে যে এখান থেকে আমরা যাতে কিছু লাভ করে, কিছু গ্রহণ করে, কিছু শিক্ষা নিয়ে আমরা পরবর্তীতে আরও নিজেদেরকে সুপ্রতিষ্ঠিত করতে পারি। কারণটা হলো, আমাদের এই যে জ্ঞানচক্ষু কথার মধ্য দিয়ে আমরা দেখতে পাবো এর মধ্যে দুটি অন্তর্নিহিত অর্থ আছে। এই গল্পের শুরুতেই আমাদের যিনি গল্প কথক লেখক তিনি বলেছিলেন যে কথাটা শুনে তপনের মাধ্যমে, প্রধান চরিত্র তপন, তার মাধ্যমে বলেছিলেন কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। কেন তপনের চোখ মার্বেল হয়ে গেল? যে তপন একটা ছোট্ট সুবোধ বালক, যে কল্পনা প্রবণ, যে কল্পনার পাখায় ভর দিয়ে কবিতা লিখতে চায়, তার দীর্ঘদিন ধরে মনের মধ্যে একটি প্রশ্ন উকিঝুঁকি করছিল, কি যে যারা কবিতা লেখে, যারা গল্প লেখে, তারা আমাদের থেকে আর আলাদা জগতের মানুষ, তারা ভিন্ন গ্রহের মানুষ, তারা আমাদের মতো খায় না, পড়ে না, ঘুমায় না ইত্যাদি। এই ধারণার বশবর্তী হয়ে তপন লেখার ইচ্ছা থাকলেও সে লিখতে সাহস পায়নি। কিন্তু
আমরা দেখতে পাই যে তপন তার ছোট মাসির বিয়ে উপলক্ষে এবং গ্রীষ্মাবকাশে মামার বাড়িতে আসলে সেখানে তার যে ছোট মেসোমশাই সে একজন লেখক, তপন সেটা জানতে পারে। শুধু একজন লেখকই নন, তিনি একজন প্রফেসর, অধ্যাপক। এবং তার সঙ্গে কথা বলে তখন দেখে যে সেও তো একজন মানুষ, সে তো অন্য গ্রহের মানুষ নয়। এতদিন তপনের মনে যে বদ্ধ ভুল ধারণা ছিল সেই ধারণার অবসান ঘটে। তখন দেখে তার ছোট মেসো তার মামার মতো, তার কাকার মতো এবং আর 5 জনের মতো গল্প করে, সিগারেট খায় ইত্যাদি পলিটিক্যাল তর্ক করে। এবং যখন তর্কে হেরে যায় তখন এদেশে কিচ্ছু হবে না বলে সেখান থেকে উঠে চলে যায়। তাই তপনের মনে যে বদ্ধ একটা ভুল ধারণা ছিল সেই ধারণাটা কিন্তু আজকে ভেঙে যায়। তাই তপনের যে সুপ্ত বাসনা সেটা আস্তে আস্তে জাগ্রত হতে শুরু করে। তখন ভাবে তাহলে সেও তো গল্প লিখতে পারে, কেন সে গল্প লিখবে না? তাই সেই তখন গল্প লেখা শুরু করে। তার গল্পটা তার ছোট মাসিকে দেখায়। ছোট মাসি দেখে তাকে ঠাট্টা হোক, তামাশা হোক, যাই হোক, তাকে বলে বেশ ভালো তো লিখেছিস, কোথাও থেকে টুকলিফাই করেছিস কিনা। কিন্তু দেখা যায় যে তপনের গল্পটি সে তপনের ছোট মাসি তার মেসুকে পত্রিকায় ছাপানোর জন্য বলে। তার মেসু বলে যে একটু কারেকশন করে দিলে পত্রিকায় ছাপানো হয়ে যাবে। তাই তপনের সেই গল্পটি নিয়ে তার মেসু চলে যায়। তপনের মনের মধ্যে একটা প্রশ্ন উকি ঝুঁকি করে যে তার গল্পটা কি সত্যিকারই পত্রিকায় ছাপা হবে। এই করে করে দীর্ঘদিন কেটে যাওয়ার পরে প্রায় প্রথম গল্প লেখার কথা তখন ভুলেই গিয়েছিল। হঠাৎ করে দেখে যে তপনের মাসি এবং মেসো তাদের বাড়িতে উপস্থিত, হাতে একটা সন্ধ্যা ধারা পত্রিকা। সেই পত্রিকার যে সূচিপত্র, সেই সূচিপত্রে তপনের গল্পের প্রথম দিন সেই গল্প লেখা আছে তপন কুমার রায়। তপন কিন্তু তখন মনে মনে শিহরিত হয়। তার মনের যে এতদিনকার যে বদ্ধ ধারণা যে তার গল্পটা সত্যি ছাপা হবে কিনা, তখন দেখতে পায় যে তার গল্পটি ছাপা হয়েছে। তখন কিন্তু পুলকিত হয়ে শিহরিত হয়ে ওঠে সে। এবার তাদের বাড়ির যারা ছিল প্রত্যেকেই তপনকে বিভিন্নভাবে ঠাট্টা মস্করা তামাশা করতে থাকে যে তপন সত্যি একটা গল্প লিখে ফেলেছে। ইভেন তপনের বাবাও বিশ্বাস করতে পারেনি যে তপন গল্প লিখতে পারে না। তপনের মার অনুরোধে তপন গল্পটি পাঠ করা শুরু করে এবং গল্পটি যখন তপন পাঠ করতে যাওয়ায় তখন দেখে যে গল্পটি আদ্যপান্ত তার মেসোমশাই কারেকশন করে দিয়েছে। তপনের কোনো ভাষা, তপনের কোনো কথা সেই গল্পের মধ্যে নেই। তপন কিন্তু তখন মনে মনে দুঃখ পায়, যন্ত্রণা পায়, বেদনাহত হয়ে যায় যে তপন তো সেটা চাইনি, আমি তো এটা চাইনি, আমি চেয়েছিলাম আমার গল্পটা একটু কারেকশন করে দিলে পত্রিকাটা উঠবে। তপন কিন্তু গল্প আর করতে পারে না। তার ভেতরের অন্তরাত্মা বিভিন্নভাবে জর্জরিত হয়ে যায়। সে মনে মনে দুঃখ পায় এবং একটা সময় সে গল্প করা থামিয়ে দেয়। যখন তাকে ধমক দেওয়া হয় তখন গল্পের বইটা রেখে ছাদের উপরে গিয়ে চোখের জল মুছে ফেলে এবং সেখানে প্রতিজ্ঞা করে যে আর কোনো দিন সে কাউকে গল্প ছাপাতে দেবে না। যদি গল্প ছাপাতে হয় তাহলে সে নিজেই ছাপাখানায় যাবে, হয় সে গল্প ছাপা হোক বা না হোক। এখানে কিন্তু আমরা দেখতে পাই যে তপনের জ্ঞানচক্ষু খুলে যায়। যে তপনের যে বদ্ধ ধারণা ছিল যে তার মেসোমশাই একটু কারেকশন করে তার গল্পটা পত্রিকায় ছাপাবে, কিন্তু দেখা গেছে যে গোটাটাই কারেক্টেড হয়েছে। তাই তপনের প্রকৃত জ্ঞানচক্ষু খুলে যায় যে সে আর কোনোদিন কাউকে যে গল্প ছাপতে দেবে না। এবার তোমরা জানো যে আমরা এতক্ষণ এই গল্পটা সংক্ষিপ্ত একটু রূপ দিলাম, কারণ আমাদের অল্প পরিসরে অল্প সময়ে টেক্সট বইটা আমরা থরলি পড়তে পারছি না। তাই একটু বিষয়বস্তুতে আমরা ঢুকে গেলাম। তোমরা বিষয়বস্তুটা থেকে বুঝতে পারলে যে গল্পটা আমাদের মূল বিষয়টা কি। এবার দেখো আমরা কিছু যখন পড়তে যাই আমাদের কিছু কিছু বিষয় সেটা জানতেই হয় যে এতক্ষণ আমরা গল্পের বিষয়টা পড়লাম। এবার বিভিন্ন প্রশ্নে আমরা ঢুকে যাব। তোমরা যখন কোনো গল্প, কোনো কবিতা, কোনো উপন্যাস পড়বে সেখান থেকে একটা নামকরণের বিষয় এসে যাবে। নামকরণ, টাইটেল, ইংরেজিতে বলে টাইটেল, বাংলায় বলে নামকরণ। নামকরণটা কি? আমরা দেখি মানুষের নামকরণ করা হয়, ব্যক্তি মানুষের নামকরণ করা হয়, আমাদের গল্পের নামকরণ করা হয়, কবিতার নামকরণ করা হয়, উপন্যাসের নাম লেখা হয়, নাটক, প্রবন্ধ প্রভৃতির নাম লেখা হয়। এবার সাহিত্যের নামের সঙ্গে ব্যক্তির নামের কিন্তু একটা পার্থক্য আছে। ব্যক্তির নামের সঙ্গে কাজের সম্পর্ক থাকতেও পারে, নাও থাকতে পারে। ওই জন্য আমরা কখনো কখনো কোনো কোনো জায়গায় দেখি যে যে কারো নাম রবীন্দ্রনাথকে অনুসরণ করে রাখা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ, নজরুল ইসলাম, কিন্তু তার পরবর্তীতে দেখা যায় তাদের মধ্যে অনেকেই পড়াশোনাও জানে না বা বিদ্যালয় পর্যন্ত তারা যায়নি। ফলে ব্যক্তির নামের সঙ্গে কাজের সম্পর্ক থাকতে পারে, নাও থাকতে পারে। কিন্তু আমাদের সাহিত্যে নামকরণের সঙ্গে তার সম্পর্কের একটা সম্পর্ক থাকতেই হবে
এবার সাহিত্যের নামকরণ তিনটি বিষয়ের উপর নির্ভর করে হয়। কখনো কখনো মূল চরিত্র বা কেন্দ্রীয় চরিত্রের উপরে নামকরণ করা হয়, কখনো কখনো বিষয়বস্তু বা মূল ভাবের উপরে নামকরণ করা হয়ে থাকে, আবার কখনো কখনো রূপক, সংকেত বা ব্যঞ্জনাকে লক্ষ্য করেও সাহিত্যের নামকরণ করা হয়ে থাকে। আমাদের আলোচ্য জ্ঞানচক্ষু গল্পটি কোন বিষয়ের উপরে নামকরণ করা হয়েছে আমরা যদি সেটাকে পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে আলোচনা করি তাহলে নামকরণটা বেরিয়ে আসবে। এবার নামকরণ প্রসঙ্গে অনেকেই অনেক কিছু বলেছেন। আমাদের বিখ্যাত নাট্যকার শেক্সপিয়ার, তোমরা নাম শুনেছো অনেকে, তিনি কোনো কোনো সময় এই বিষয়গুলো তার বিখ্যাত নাটকেও বলেছিলেন যে হোয়াটস ইন এ নেম, কল এ রোজ বাই এনি আদার নেম ইট উড বি স্মেল অ্যাজ সুইট। তাহলে নামে কিছু যায় আসে না, গোলাপকে যে নামেই ডাকা হোক, গোলাপের কাজই হলো সৌন্দর্য বিতরণ করা বা গন্ধ বিতরণ করা, কিন্তু আমাদের সাহিত্যে কিন্তু নামে এসে যায়। ওই জন্য আমাদের এই নামকরণটা আলোচনা করে দেখতে হবে যে আমরা আবার একটু ওই মূল বিষয়ে ঢুকে যাব। আমরা এখানে দেখতে পাই যে তপনের জ্ঞানচক্ষু প্রথম এবং শেষ দুইভাবে, গল্পের শুরুতে তপনের জ্ঞানচক্ষু খোলে এবং গল্পের শেষে। শুরুতে কি হয়, তপনের যে বদ্ধমূল ধারণা ছিল যে লেখকরা আর 5টা লোকের থেকে আলাদা, তারা অন্য গ্রহের লোক, সুতরাং তখন তাদের মতো গল্প লিখতে পারবে না। যখন সে তার মেসোমশাই ছোট মেসোকে দেখে যে সেও মানুষ, সেও কথা কয়, সেও সব কিছু করে, তাহলে সে যদি লিখতে পারে তপন কেন লিখতে পারবে না? এই তপনের যে ভুল ধারণা ছিল সেই ভুল ধারণা তপনের মন থেকে উঠে যায়। এখানে তপনের জ্ঞানচক্ষু ইন্দ্রিয় সেটা সজাগ হয় এবং আমরা গল্প পরম্পরায় দেখতে পাই যে তপনের গল্প তার ছোট মাসির মাধ্যমে তার মেসোর হাতে যায়। তার মেসো সন্ধ্যাতারা পত্রিকা সেটি ছাপানোর জন্য নিয়ে যায় এবং সে একসময় বলে যে আমি যদি বলে দেই তাহলে পত্রিকা সম্পাদক না করতে পারবে না। এবং প্রকৃতপক্ষে দেখা যায় তপনের সেই গল্পটি সন্ধ্যাতারা পত্রিকা ছাপা হয়েছে এবং শুধু কারেকশন নয়, আগা গোড়া আদ্য প্রান্ত গল্পটি কারেক্টেড। যেখানে তপনের কোনো লেখাই নেই, যেটা তপন চায়নি, তখন গল্পটি পড়তে বসে তার চোখে জল পড়ে এবং সে আর পড়তে পারে না, তার বাক রোধ হয়ে আসে, তার কণ্ঠ থেমে যায়। তাই তখন সেখান থেকে মনে মনে প্রতিজ্ঞা করে সে এই ধরনের কাউকে দিয়ে এইভাবে কোনো গল্প আর কাউকে ছাপতে দেবে না। যদি তার গল্প ছাপতে দিতে হয় তাহলে সে নিজেই যাবে এবং সেটা ছাপা হোক বা না হোক। এখানে তপনের প্রকৃত যে জ্ঞানচক্ষু সেই জ্ঞানচক্ষু কিন্তু উন্মিলিত হয়ে যায়। তাহলে এদিক থেকে আমরা দেখতে পাই যে গল্পের শুরুটা এবং শেষটা সবকিছু কিন্তু তপনের যে অন্তরাত্মা, সেই অন্তরাত্মার উন্মিলন। সেই দিক থেকে গল্পের নামকরণ জ্ঞানচক্ষু সার্থক এবং যথার্থ। এবার আমাদের আসতে হবে, আমরা যখন কোনো সাহিত্য পড়ি, এটা কিন্তু কমপ্লিট একটা ছোট গল্প। তোমরা জানো যে বাংলা সাহিত্যে অনেকগুলো ধারা আছে, অনেকগুলো বিভাগ আছে, কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, গান, ব্যঙ্গ, রচনা ইত্যাদি। তাহলে আমরা আজকে যেটা পাঠ করছি, আমরা যেটা আজকে আমাদের পাঠ্য বিষয়, সেটা হলো জ্ঞানচক্ষু। এটা একটা ছোট গল্প। এই ছোট গল্পটি আশাপূর্ণা দেবী গল্প সংকলন পুংপুং থেকে নেওয়া হয়েছে এবং এই গল্পের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলো আমাদের আলোচনা করে দেখতে হবে যে জ্ঞানচক্ষু গল্পটি ছোট গল্প হিসাবে কতটা সার্থকতা লাভ করেছে। জ্ঞানচক্ষু গল্পটি ছোট গল্প হিসাবে কতটা সার্থকতা লাভ করেছে। সেখানে আমাদের প্রথমে ছোট গল্পের সংজ্ঞা দিতে হবে। ছোট গল্প কি, ছোট গল্প কাকে বলে, কেন ছোট গল্প হলো, এই বিষয়গুলো কিন্তু আমাদের আগে জানতে হবে। তাহলে জ্ঞানচক্ষু গল্পটা সম্পর্কে আমাদের ধারণা আরো সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে। তাহলে আমরা প্রথমে যদি সংজ্ঞা যাই, তাহলে ছোট গল্প কাকে বলে? দেখো, বিখ্যাত লেখক, ইংরেজ লেখক থেকে শুরু করে আমাদের বাংলা সাহিত্যের যিনি দিকপাল, যিনি আমাদের বাংলা ভাষাকে বিশ্ব সাহিত্যের সঙ্গে পরিচয় ঘটিয়েছিলেন এবং বাংলা সাহিত্যকে বিশ্ব সাহিত্যের দরবারে পৌঁছে দিয়েছিলেন, তিনি আর কেউ নন, তিনি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। সেই রবীন্দ্রনাথ ঠাকুর তার বিখ্যাত কাব্যগ্রন্থ সোনার তরী, সেই সোনার তরী কাব্যগ্রন্থের একটি কবিতা যার নাম হলো বর্ষা যাপন। সেই বর্ষা যাপন কবিতাতে ছোট গল্পের সংজ্ঞাটা সম্পূর্ণভাবে দিয়েছেন। তাহলে আমাদের মূল গ্রন্থ হলো সোনার তরী। তোমরা একটু লিখে নিবে, সোনার তরী এটা কাব্যগ্রন্থ, তার কবিতার নাম হলো বর্ষা যাপন।
সেই বর্ষা যাপন কবিতাতে রবীন্দ্রনাথ ঠাকুর ছোট গল্পের সংজ্ঞা দিয়েছেন। আমি আগে একটু মুখে বলে নিচ্ছি এবং তোমরা চেষ্টা করবে লিখে নিতে। যদি তোমাদের এই বিষয়ে কারো ডাউট থাকে বা মনে করো যে এটা আরও ক্লিয়ার হতে হবে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম্বার দেওয়া থাকবে, তোমরা সেই নাম্বারে যোগাযোগ করবে, সেটা বিস্তারিতভাবে পরে জেনে যাবে। তা আমি বর্ষা যাপন কবিতাতে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, ছোট প্রাণ ছোট ব্যথা, একটু ফাঁকা দিয়ে, দুঃখ কথা। ছোট প্রাণ ছোট ব্যথা ছোট ছোট দুঃখ কথা। ছোট প্রাণ ছোট ব্যথা ছোট ছোট দুঃখ কথা, এটা ত্রিপদী। এবার মাঝখানে লিখবো আমরা নিতান্তই সহজ সরল। পরের ঠিক একইভাবে লিখবে সহস্র বিস্তৃত বিস্তৃত রাশি, একটু ফাঁকা জায়গার মতো, প্রত্যহ যেতেছে ভাসি তারই দু চারটি অশ্রুজল। তাহলে কি হলো? ছোট প্রাণ ছোট ব্যথা ছোট ছোট দুঃখ কথা, নিতান্তই সহজ সরল, সহস্র বিস্তৃত রাশি, প্রত্যহ যেতেছে ভাসি তারই দু চারটি অশ্রুজল। এবার এরপরে আমাদের আরো কিছু আছে, সেটা আমাদের দেখতে হবে। আমরা সেটাও লিখে দিচ্ছি, একটু মুছে ফেলছি উপরে। সহস্র বিস্তৃতি রাশি, বিস্তৃতি, সহস্র বিস্তৃতি রাশি, প্রত্যহ যেতেছে ভাসি তারই দু চারটি অশ্রুজল। ঠিক আছে, এবার এটা মুছে দিলাম। একইভাবে নাহি বর্ণনার ছটা ঘটনার ঘন ঘটা নাহি তত্ত্ব নাহি উপদেশ, অন্তরে অতৃপ্তি রবে সাঙ্গ করি মনে হবে, শেষ হয়ে হইল না শেষ। তাহলে কি দেখা গেল? অন্তরে অতৃপ্তি রবে সঙ্গ করি মনে হবে, শেষ হয়ে হইল না শেষ। তাহলে আমরা যদি পুরো কবিতাটা বলি, ছোট প্রাণ ছোট ব্যথা ছোট ছোট দুঃখ কথা, নিতান্তই সহজ সরল, সহস্র বিস্তৃতি রাশি, প্রত্যহ যেতেছে ভাসি তারই দু চারটি অশ্রুজল। নাহি বর্ণনার ছটা ঘটনার ঘন ঘটা, নাহি তত্ত্ব নাহি উপদেশ, অন্তরে অতৃপ্তি রবে সাঙ্গ করি মনে হবে, শেষ হয়ে হইল না শেষ। এই কবিতার লাইনগুলোর মধ্যেই আমরা ছোট গল্পের সমস্ত বৈশিষ্ট্যগুলো দেখতে পাবো। এটা হলো রবীন্দ্রনাথ ঠাকুর। আমি পরবর্তীতে
আলোচনায় আসছি, তার আগে আমি আরেকটা সংজ্ঞা লিখে দিচ্ছি ইংরেজিতে। ইংরেজি সংজ্ঞাটা তোমরা একটু লিখে নেবে, আমি আস্তে আস্তে বানানটাও বলে দেবো, তোমরা সেটা লিখবে। A short story must contain one contain one and only one informing informing idea, and that this idea must be worked, WRKED, worked out to its logical, logical conclusion, conclusion with absolute, ABSOLUTE, absolute singleness, SINGABNE, singleness of method. METHOD, full stop, inverted comma, close. তাহলে কি লিখলাম? কে লিখেছেন? হাডসন, HUDSON. A short story must contain one and only one informing idea, and that this idea must be worked out to its logical conclusion with absolute singleness of method. লিখেছেন হাডসন। তাহলে আমরা প্রথম সংজ্ঞাটা আসি রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর তার ছোট গল্পের প্রসঙ্গে যেটা বলেছিলেন যে ছোট প্রাণ ছোট কথা, অর্থাৎ ছোট গল্পের বৈশিষ্ট্য হবে ছোট গল্পে অতি সাধারণ মানুষের কথা থাকবে, সেখানে ব্যক্তির সংখ্যা খুব কম থাকবে, সেখানে যে ঘটনাগুলি থাকবে সেই ঘটনাগুলো প্রতিদিন নিত্য আমাদের জীবনের সঙ্গে সম্পর্কিত। যেমন নদীতে অজস্র খড়কুটো সবসময় ভেসে যায়, এই সাধারণ মানুষের প্রতিদিনের যে ঘটনা সেই খড়কুটোর সঙ্গে তুলনা করা হয়েছে। তারও দু একটা কথা আমাদের মনে থাকে, কোনটা মনে থাকে না, ওই জন্য বলছে তারই দু চারটি অশ্রু জল। তারপর বলছে নাহি বর্ণনার ছটা, নাহি ঘটনার ঘটনা। এখানে বর্ণনা করার মতো কিছু নেই, কোনো ঘটা করারও কিছু নেই। অন্তরে অতৃপ্তির হবে সাঙ্গ করি মনে হবে, শেষ হয়ে হইল না শেষ। আমাদের গল্পটা যখন পরিণতির দিকে যাচ্ছে, আমরা যারা পাঠক বা তোমরা যারা পাঠক, তোমাদেরকে মনে হবে যে এই গল্পটা একটা তাড়াতাড়ি শেষ হচ্ছে না কেন। এরপরে কি, যখন গল্পটা শেষ হয়ে গেল তখন মনে হবে যে আরও কিছু থাকলে বোধহয় ভালো হতো, শেষ হয়ে হইল না শেষ। তাহলে আমরা এবার আমাদের জ্ঞানচক্ষু গল্পের ক্ষেত্রে আমরা সেই একই কথায় দেখতে পাবো, যেখানে সাধারণ একটা চরিত্র দর্পণ, এই গল্পের মধ্যে সামান্য কয়েকটা চরিত্র আছে এবং তাদের প্রতিদিনের নিত্যদিনের যে ঘটনা সেই ঘটনাগুলিও খুব বেশি নয়, এগুলো মনে রাখার মতো তেমন কিছু নেই। এবং শেষ বেলাতে গল্পটি যখন শেষ হলো, কোথায়? সেই তপনকে দিয়েই। তপন যখন তার ভেতরের যে জ্ঞানচক্ষু মিলিত হলো, তখন জানতে পারলো যে গোটা গল্পটাই তার মেসোমশাই কারেকশন করে দিয়েছে। তখন কিন্তু তপনের অন্তরাত্মার জাগরণ ঘটলো। কি ঘটলো? যে এরপরে আমি যদি কোনোদিন গল্প লিখি সেটা নিজে ছাপতে দেব এবং সেটা ছাপা হোক আর না হোক, কিন্তু তপনের মধ্যে একটা প্রশ্ন থেকে গেল যে এরপরে কবে সেই গল্পটি ছাপতে দেবে, কবে সেটা প্রকাশিত হবে। সেই গল্প প্রকাশের অপেক্ষায় কিন্তু তপন থাকলো। এখানে কিন্তু তপনের যে অতৃপ্তি, এবং তপনের পাশাপাশি আমরা যারা পাঠক, আমরা যারা শ্রোতা, আমাদের ভিতরেও কিন্তু তপনের প্রতি কিছুটা সহানুভূতি, তপনের প্রতি কিছুটা শ্রদ্ধাবোধ কাজ করে। যে তপন একটা সুবোধ বালক, যে একটা গল্প লিখে প্রতিষ্ঠিত হতে চেয়েছিল, যার ফলে সে সরল বিশ্বাসে তার মেশোকে গল্পটা কারেকশন করতে দিয়েছিল।
কিন্তু তখন এই গল্পটা পুরোপুরি কারেক্টেড হয়ে যাওয়াতে তখন কিন্তু ভীষণভাবে দুঃখিত হয়, ভীষণভাবে মনে আঘাত পায়। তাই সে সেই অপেক্ষায় থাকে যে আবার সে কবে গল্প লিখবে, সেই গল্পটি তার পত্রিকায় ছাপা হবে। এখানে কিন্তু তপনের যে আকাঙ্ক্ষা শেষ হয়ে হইল না শেষ, সেটা আমাদের কাছে থেকে গেল। সেই দিক থেকে আমাদের জ্ঞানচক্ষু গল্পটা একটা সার্থক ছোট গল্প। এবার আমাদের হার্টসাম যিনি লিখেছেন তার মধ্যে কিন্তু ছোট গল্পের সার্থকতা আমরা খুঁজে পাবো। কি বলছে, এই শর্ট স্টোরি মাস্ট কন্টেন্ট, কন্টেন্ট মানে হলো বহন করা। একটা ছোট গল্প অবশ্যই বহন করবে। কি বহন করবে? ওয়ান অ্যান্ড অনলি ওয়ান ইনফর্মিং আইডিয়া, এক এবং একমাত্র তথ্য সরবরাহকারী ধারণা। অ্যান্ড দ্যাট দিস আইডিয়া, এবং সেই ধারণাটা কি হবে? ওয়ার্কড আউট, বেরিয়ে আসবে টু ইটস লজিক্যাল কনক্লুশন উইথ অ্যাবসলিউট সিঙ্গেলনেস অফ মেথড। এটা কিন্তু তার একটা লজিক, তার একটা যুক্তি, তার মধ্যে দিয়ে একটা গল্পটা পরিসমাপ্তি ঘটবে। সেদিক থেকে আমরা দেখতে পাই যে আমাদের জ্ঞানচক্ষু গল্প নাম জ্ঞানচক্ষু যে রাখা হয়েছে সেটা সার্থক এবং যথার্থ। তাহলে তোমরা ছোট গল্পের সংজ্ঞা বুঝলে এবং আমাদের জ্ঞানচক্ষু গল্প ছোট গল্প হিসাবে সার্থকতা কিনা সেটাও জানলে। তোমরা অবশ্যই বুঝে গেলে যে জ্ঞানচক্ষু গল্পটি একটি সার্থক ছোট গল্প। এবার আমরা একটা প্রশ্নের অবতারণা করব যে আমাদের প্রশ্ন দুই তিন ধরনের হয়। একটা রচনাধর্মী প্রশ্ন 150 নম্বরে, ব্যাখ্যা ভিত্তিক প্রশ্ন 60টি শব্দের, রচনাধর্মী হবে 150টি শব্দের, ব্যাখ্যাধর্মী হবে 60টি, এবং এর মধ্যে মাল্টিপল চয়েস থাকবে এবং অতি সংক্ষিপ্ত প্রশ্ন। সব ধরনের প্রশ্ন আমাদের আজকে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করা সম্ভব নয়। আমরা একটা রচনাধর্মী প্রশ্ন এখানে আলোচনা করছি, তোমরা এটা নোট করে রাখবে। আমরা পরবর্তীতে প্রয়োজনে সময় পেলে সেটা আরো বিস্তারিত আলোচনা করব। কি ছিল? কিন্তু নতুন মেশোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের। কিন্তু নতুন মেশোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের। কিভাবে তপনের প্রথম জ্ঞানচক্ষু খুলেছিল, তার সত্যিকারের জ্ঞানচক্ষু খুলেছিল কিভাবে? তোমরা আবার একটু শোনো ভালো করে। কিন্তু নতুন মেশোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের। কিভাবে তপনের প্রথম জ্ঞানচক্ষু খুলেছিল, তার সত্যিকারের জ্ঞানচক্ষু খুলে গেল কিভাবে? তাহলে আমাদের কি করতে হবে? এই ধরনের প্রশ্নে, রচনাধর্মী প্রশ্নে উদ্ধৃত অংশটি আমাদের বিখ্যাত কথা সাহিত্যিক আশাপূর্ণা দেবীর লেখা, এবং এখানে অবশ্যই কথাটি তপন সম্পর্কে বলা হয়েছে যে তপনের দুদিক থেকে জ্ঞানচক্ষু খুলে গেল। তার মেশো সম্পর্কে যেটা তার ধারণা ছিল সে অন্য গ্রহের মানুষ, কিন্তু যখন সে তাকে সামনে থেকে দেখলো, সে দেখতে পেল যে সে অন্য আর 5টা মানুষের মতোই মানুষ। সেখানে তপনের জ্ঞানচক্ষু খুলে গেল। এবং গল্পের শেষে যে তার ধারণা ছিল যে তার গল্পটা একটু কারেকশন করে দিলে ছাপা হবে, কিন্তু দেখলো পুরোপুরি কারেকশন করাতে গল্পটি ছাপা হয়েছে। সেখানেও কিন্তু তপনের যে অন্তর্নিহিত মনোভাব, তার মনের মধ্যে যে একটা সংশয় দ্বিধা, সেই দ্বিধা উন্মোলিত হলো। তপন প্রকৃতপক্ষে তার জ্ঞানচক্ষু খুলে গেল। তাই এদিক থেকে আমরা দেখব যে তপন যে তার জ্ঞানের যে সুপ্ত অবস্থায় ছিল সেটা তপনের খুলে গেল। এদিক থেকে আমরা দেখব যে রচনাধর্মী প্রশ্ন আমাদের আরেকটু বিশ্লেষণ আসতে হবে। এবার আরেকটা ছোট সংক্ষিপ্ত প্রশ্ন, লেখক মানে কোনো আকাশ থেকে পড়া জীব নয়। কার মধ্যে কখন এই অনুভূতি হয়েছিল? তপনের মধ্যে এই অনুভূতি হয়েছিল যে তপন আগে জানতো যে লেখকরা অন্য গ্রহের মানুষ, হয়তো আকাশ থেকে বলেছে। যখন সে সরাসরি দেখলো, সে দেখলো যে এরও 5টা মানুষের মতো মানুষ। তাই লেখক মানে কোনো আকাশ থেকে পড়া জীব নয়। আমরা এই গল্পে একটা শব্দ দেখবো, তপনের ছোট মাসি তপনকে বলেছিল গল্পটা দেখার পরে যে কিরে তুই কি এটা টুকলিফাই করেছিস? এই যে টুকলিফাই, টুকলিফাই শব্দটা অ্যাকচুয়ালি কিন্তু বাংলার সঙ্গে একটা ফয়কার হস্যই, কিন্তু এটা ইংরেজি একটা শব্দ সাফিক্স যোগ করে দিয়েছে। আমরা দেখেছি যে ক্লাসিফাই, CLASSIFY, গ্লোরিফাই, এটা কি করা হয়? এটা ক্লাস থেকে তার সঙ্গে ফাই সাফিক্স যোগ করে এটাকে ভাগ করা হয়। এখানেও টুকলিফাই, টুকলির সঙ্গে ফাই যুক্ত করে এটাকে ভাগ করা হয়েছে, অর্থাৎ অন্য কারো দেখে টুকলি করেছিস কিনা। এই ধরনের ছোটখাটো প্রশ্ন আমাদের থাকবে। যাই হোক, আমাদের ক্লাস শেষের দিকে তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্ন তোমরা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে করবে। আমরা নেক্সট ক্লাসে এর বিস্তারিত আলোচনা করব। তোমরা প্রত্যেকেই যে যে বিদ্যালয়ের ছাত্রছাত্রী আছো তারা প্রত্যেকেই হোম টাস্কগুলো বাড়িতে করবে। বিদ্যালয়ের স্বাভাবিক অবস্থায় আসার পরে তোমাদের সংশ্লিষ্ট শিক্ষক শিক্ষিকারা সেটা ক্লাসে গিয়ে তোমাদের দেখবেন। এটাকে আমরা হোম টাস্ক হিসেবে দিলাম। তোমাদের যে শ্রেণী শিক্ষকরা আছেন এবং বিদ্যালয়ের সাবজেক্ট শিক্ষকরা আছেন পারদর্শী, তারা বিষয়টা কিন্তু ছুটির পরে দেখবেন।
তোমরা সবাই ভালো থেকো, গৃহবন্দী থাকো, ঘরে থাকো এবং করোনার সঙ্গে মোকাবেলা করো। আমরা করোনার সঙ্গে লড়ে যাচ্ছি। এইভাবে আমরা প্রতিনিয়ত সাবজেক্ট ওয়াইজ তোমাদের পাঠদানের চেষ্টা করব। তোমরা অবশ্যই বিষয়টাকে গুরুত্ব সহকারে দেখবে এবং বাড়িতে পড়াশোনা করবে। ধন্যবাদ।